ভারত পাকিস্তানের যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে তার মাঝ থেকে গতকাল একটা খবর এসেছিল, যে খবরে কার্যত সকলেই চমকে গিয়েছিল। সেটা হচ্ছে পেহেলগাঁও হামলার পর চীনের PL-15 মিসাইল সরবরাহ, ভারত পাক উত্তেজনার নতুন মোড়। এই খবরটা গতকাল পাক মিডিয়া খুব বড় বড় করে প্রচার করতে থাকে এবং খুব স্বাভাবিকভাবে সেখান থেকে আমাদের যারা মিডিয়া রয়েছে তারাও এই খবরটা প্রচার করছে, এবং সকলেই কিন্তু একটু ক্ষুব্ধই হয়েছিল এবং ঘাবড়ে গিয়েছিল যে চীন ঠিক কি কি পদক্ষেপ নিতে চলেছে। কি এই PL-15 মিসাইল? আসলে PL-15 হচ্ছে একটা লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যেটার রেঞ্জ হচ্ছে 200 কিলোমিটার অব্দি। এয়ার টু এয়ার মানে বুঝতেই পারছেন, সেনাবাহিনীর যারা এয়ার ফোর্সে রয়েছে তারা এটা বিমান বাহিনী এগুলো কিন্তু ইউজ করবে, এবং যখন আকাশে যুদ্ধ হবে তখন এটা এই দূরপাল্লার মিসাইলটা তারা ব্যবহার করবে। সো এটা চীন হঠাৎ করে এখন সাপ্লাই করে দিল, তার মানে পাক সেনাবাহিনীকে তারা স্ট্রং করতে চাইছে। তো এই জায়গায় চীনের অবস্থানটা তো খুব ডাউটফুল লাগছে। কেননা দেখুন, যা অ্যাসেসমেন্ট আছে সেখানে হচ্ছে যতই পাকিস্তানের হাতে পরমাণু শক্তি থাকুক না কেন, তাদের রেঞ্জ হচ্ছে 2,500 কিলোমিটার। আর ভারতের যে পরমাণু শক্তি রয়েছে তার রেঞ্জ হচ্ছে 8,000 কিলোমিটার, অগ্নি 5 যে মিসাইল রয়েছে। সুতরাং ভারতকে চট করে ওরা পরমাণু ওই বোমা ছুড়ে দেবো বলছে, এইসব এত সহজ নয়, ওই চকলেট বোমা ছোড়ার মতো ব্যাপার নয়। প্লাস ভারতের যে ডিফেন্স সিস্টেমটা আছে, যে র্যাডার গুলো আছে, সেগুলো কিন্তু এই মিসাইল গুলো যখনই ছাড়া হবে সেগুলো কিন্তু ওখানেই ডিস্ট্রয় করার ক্ষমতা রাখে। পাকিস্তানের ডিফেন্স সিস্টেম কিন্তু অতটা শক্তপোক্ত নয়। সুতরাং সেই জায়গা থেকে যদি যুদ্ধ সত্যিই লাগে, যেটা চিন্তার জায়গা সেটা হচ্ছে পাকিস্তান নয়, পাকিস্তানকে সাপোর্ট করছে যে দুটো দেশ, একটা হচ্ছে তুরস্ক, একটা হচ্ছে চায়না। এখন তুরস্ক হচ্ছে শয়তানের হাত বাক্স, ওদের সঙ্গে কোনোদিন কোনোদিন ওরা সমঝোতায় আসবে না। কিন্তু তাও আরবিয়ান কান্ট্রিগুলোকে দিয়ে, রাশিয়াকে দিয়ে চাপ দিয়ে ওদেরকে একটু নিউট্রালাইজ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু চীনের ক্ষেত্রে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ দেখা গিয়েছিল সেটা হচ্ছে রাশিয়া বলেছিল যে আমরাও বাম মনোভাবাপন্ন, ওরাও বাম মনোভাবাপন্ন, আমাদের সঙ্গে একটা ভালো রিলেশন আছে, আমরা বেজিংকে চেষ্টা করব এখানে নিউট্রালাইজ করার জন্য। এবং সেটা যে ফ্রুটফুল হয়েছিল বোঝা যাচ্ছিল এই কারণেই, যেদিনকে 23 তারিখ, মানে 22 তারিখ পেহেলগাঁও হামলা হলো, 23 তারিখ যেটা ওই বিভিন্ন দেশের কূটনীতিবিদদের ডাকা হলো দিল্লিতে, এবং তাদেরকে ব্রিফ করা হলো ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিভাবে এগোবে, কি তাদের স্ট্র্যাটেজি এবং কি তাদের মানসিকতা কি হবে, তাদের সঙ্গে আলোচনা হলো। এবং সেখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিতি ছিল চীন এবং কানাডার যারা কূটনীতিবিদ তারাও। এখন আবারও বলছি যে যুদ্ধ যখন লাগবে, আপনি যদি আমার বিপক্ষে থাকেন, তাহলে কোনো সময় আমি কিন্তু আপনাকে ইনভলভ করব না, আমি আপনাকে ইনফরমেশন দেবো না, আপনি অন্য জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন, কিন্তু আমি ডিরেক্টলি দেবো না। যখনই চীন এবং কানাডাকে সেখানে মিটিংয়ে ডাকা হলো, তার মানে তারা কোথাও গিয়ে কনভিন্স হয়েছে তারা নিউট্রাল থাকবে বা ভারতের পক্ষে থাকবে, তারা কিছুতেই পাকিস্তানের পক্ষে থাকবে না। তো সেই জায়গা থেকে যখন এই ধরনের খবর সামনে আসছে যে চীন এত কিছুর পরেও পাকিস্তানকে সাপ্লাই করছে, তো একটা কোথাও মনের মধ্যে গিয়ে কনফিউশন হয়। এবং অনেকেই আমাকে সেই প্রশ্নটা করছিলেন যে চীন হঠাৎ করে এই জায়গাটা করলো কেন, এবং আমার মনের মধ্যেও ডাউটটা বাড়ছিল এই কারণেই। দেখুন, চীন নিজে কিন্তু অর্থনৈতিক দিক থেকে খুব খুব একটা ভালো জায়গায় কিছু নেই। বিশেষ করে আমেরিকার সঙ্গে তাদের যে ওই ট্যারিফ ওয়ার চলছে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট রকমের ঝামেলা আছে। এখন যেহেতু ওদের আমেরিকায় সাপ্লাই কমে যাবে, ওদের নেক্সট ডেস্টিনেশন কিন্তু ইন্ডিয়া। এই জায়গাতে ইন্ডিয়ার সঙ্গেও যদি ওরা পাঙ্গাটা নিয়ে নেয়, এখন যদি যুদ্ধে পাকিস্তানকে সাহায্য করে, তাহলে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক আরো ডিটোরিয়েট করবে। তো চীনের ইকোনমি কিন্তু আরো খারাপ হবে, আর চীন যতই শক্তিশালী দেশ হোক, যতই যুদ্ধে ইনভলভ হোক, যুদ্ধ হওয়া মানেই কিন্তু ক্ষতি হবেই, অর্থনীতির একটা ধাক্কা আসবেই। তো সেই জায়গা থেকে চীন এখন কিন্তু সেই রিস্কটা নেওয়ার জায়গায় নেই। প্লাস ভারতের পাশে যেখানে রাশিয়া, আমেরিকা, ইউকে, ফ্রান্স এইসব দেশগুলো দাঁড়িয়ে গেছে, সেখানে চীন ইনভলভ হওয়া মানে একটা মিনি বিশ্বযুদ্ধ হওয়ার চান্স আছে, এবং সেখানে চীন কিন্তু একঘরে হয়ে যাবে। এই রিস্ক চীন কেন নেবে, এই প্রশ্ন সকলের মনেই ছিল। এইবার আজকে যে খবরটা এলো সেটা পরিষ্কার হয়ে গেল, ওটা ছিল পাক মিডিয়ার প্রোপাগান্ডা। আসল খবর অন্য। আসল খবরটা কি? মুখের উপরে না, যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানের ডানা ছেঁটে দিল দাদা চীন। কি খবর হয়েছে দেখুন, যে সাপ্লাইটা হয়েছে সেই খবরটা সঠিক ছিল, কিন্তু এই যে যুদ্ধের অস্ত্র কিনতে হয় বা যে কোনো অস্ত্র কিনতে হয়, এটা এরকম নয় যে ওই আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে অনলাইনে বসে অর্ডার করলেন আর কালকেই আপনার বাড়িতে হোম ডেলিভারি হয়ে গেল, এই জিনিস নয়। একটা ডিল হওয়ার পর সেই ডিলটাকে রেডি করতে হয়, মানে সেগুলো রেডি করার পর তার ডেলিভারি প্রসেস থাকে, এটা 2, 3, 5, 7 বছর লেগে যায় ডেলিভারি হতে। একটা অস্ত্র বা এই ধরনের যে ব্যাপারগুলো থাকে, এবং এই মিসাইল টিসাইল যে জিনিসগুলো আছে সেগুলো তো খুব সেন্সিটিভ জিনিস। এগুলো ডেভেলপমেন্ট অ্যান্ড তারপর সেটাকে ক্যারি করা, সেটা অ্যাসেম্বল করা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস। তো এই যে চুক্তিটা হয়েছিল পাকিস্তানের সঙ্গে, এই 100টার উপর সাপ্লাই যে করেছে, সেটা 3 বছর আগে হয়েছিল, এবং আনফর্চুনেটলি এটা কিন্তু ট্রান্সপোর্টে ছিল,
অ্যান্ড যখন পেহেলগাঁও কাণ্ড হয়েছে তখন এটা পাকিস্তানে অলরেডি ঢুকে গিয়ে অ্যাসেম্বলিংটা হচ্ছে। সুতরাং এই প্রসেসটাকে কিন্তু চায়না আর আটকায়নি, এটাকে ডেলিভার করে দিয়েছে, কেননা এর টাকা টাকা 3 বছর আগে পেয়ে গেছে। অ্যান্ড যেরকম চুক্তি হয়েছিল সেই অনুযায়ী তারা দিয়েছে। কিন্তু এখন এই অস্ত্রগুলো যদি ব্যবহার করে, এবং পাকিস্তান এটা নিয়ে প্রোপাগান্ডা করছে যাতে কিন্তু চীন একঘরে হচ্ছে, কূটনীতিক স্তরে কিন্তু তাদের উপর চাপ আসছে বাকি সব দেশ থেকে যে তোমরা কেন পাকিস্তানকে এখন সাপোর্ট করছো। সো চীন আজকে যে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে সেটা মারাত্মক স্টেটমেন্ট। কি মারাত্মক স্টেটমেন্ট দিয়েছে? চীন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের কোনো অস্ত্র ভারতের সঙ্গে যদি যুদ্ধ লাগে পাকিস্তানের ব্যবহার করা যাবে না। চীনের দেওয়া যে JF-10, JF-17 যুদ্ধ বিমান আছে সেগুলোও ব্যবহার করতে পারবে না পাকিস্তান। এমনকি পাকিস্তান যে সাবমেরিন অর্ডার দিয়েছিল সেটাও আর ডেলিভারি দেওয়া হবে না, সেটাও প্রসেসে ছিল, সেটা কিন্তু যেহেতু চীনের ওখান থেকে ডেলিভারিটা স্টার্ট হয়েছিল তারা স্টপ করে দিচ্ছে। ফলে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই তাদের কাজ চালা হবে, সেটাকেও চীন আপগ্রেড করে দেবে না। এবার পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা প্রথমেই বললাম সেটা কিন্তু খুব ওল্ড ভার্সন, খুব পুরনো ভার্সন। মানে ওই আগেকার দিনের ধরুন আজ থেকে 10 বছর 15 বছর আগে যুদ্ধ হলে যেসব মিসাইল টিসাইলগুলোকে ট্র্যাক করা যেত সেই রকম ওদের ডিফেন্স সিস্টেম আছে। আধুনিক যে অস্ত্র আছে সেগুলো ট্র্যাকও করতে পারবে না। এবং সেকেন্ড কথা, আজকে ডিফেন্স সিস্টেমের একটা মারাত্মক জায়গা হচ্ছে যে শুধু ট্র্যাক করাই নয়, যখন মিসাইলটা আসছে আমাকে কিন্তু ওই দিকেই সেটাকে ডিস্ট্রয় করে দিতে হবে, আমার দিকে আঘাত হানতে দিলে হবে না। তো চীন সেটাকে আপগ্রেড করে দিচ্ছিল পাকিস্তানের হয়ে, সেই জায়গাটাও তারা স্টপ করে দিয়েছে। ফলে ফলে এই যে পাক মিডিয়া প্রোপাগান্ডাটা চালাচ্ছিল যে ভাই আমাদের পাশে চীন আছে, চীন সাপ্লাই করে দেবে, সেটা সম্পূর্ণ ভুয়ো খবর ছিল। আসল খবরটা হচ্ছে, এবং এইটা করে অ্যাকচুয়ালি সাপে বর হয়ে গেছে। পাকিস্তানের মাথায় এখানে তো একটু শর্ট আছে না। তারা ভেবেছিল এইটা দিয়ে ভারতকে কূটনৈতিক চাপ দেবে যে দেখো তোমরা বলছো চীন তোমাদের পাশে আছে, চীন তো আমাদের পাশে আছে। কিন্তু এই জিনিসটা করার ফলে এবার চীন বেকায়দায় পড়ে গেছে। ফলে তাদেরকে অফিসিয়াল নোট দিয়ে জানাতে হয়েছে যে এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, এটাতে আমরা ভারতের পাশে আছি, আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি, এবং সেই কারণে ভারতের সঙ্গে যদি এই পরিপ্রেক্ষিতে তোমাদের যুদ্ধ লাগে তোমরা চীনের দেওয়া কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে না। এবার পাকিস্তানের অস্ত্রের কোনটা জায়গা আছে? পাকিস্তানের অস্ত্রের 3টে জায়গা আছে। নাম্বার ওয়ান হচ্ছে আমেরিকা। আমেরিকার এই জর্জ বুশ, তারপর বারাক ওবামা, এদের যে টিম আছে এরা সবসময় এদেরকে যে সাপ্লাই করে গেছিল সেই পুরোনো দিনের মানধাত্তার আমলের সেই জিনিসগুলো আছে। চীন পরবর্তীকালে এন্ট্রি নিয়েছিল, চীনের এটা আছে, চীন সেটাকে পুরোপুরি স্টপ করে নিল। আর একটা যেটা আছে সেটা হচ্ছে তুরস্কদের যে সাপ্লাইটা করে। ফলে আলটিমেটলি পাকিস্তানের সেনাবাহিনীর শক্তি এমনিতেই ভারতের থেকে অনেক পিছিয়ে ছিল। ভারত ওয়ার্ল্ড র্যাঙ্কিং 4 আর পাকিস্তান 12 ছিল। কিন্তু সেই 12 নম্বর স্থানটা তারা পেয়েছিল একটাই কারণে, কেননা চীন ওদেরকে অনেক আপগ্রেডেড অস্ত্র দিয়েছিল। যদিও সেটা ভারতীয় অস্ত্রের তুলনায়, ভারতীয় টেকনোলজির তুলনায় অনেক পিছনে আছে, কিন্তু তাহলেও তারা অনেকটা আপগ্রেডেড হয়ে গেছিল, 12 নম্বর স্থানে চলে এসেছিল এই চীনের অস্ত্রের জন্য। এখন বেসিক্যালি সেই চীনের অস্ত্রগুলো যদি ব্যবহার করতে না পারে পাকিস্তানের যে বেসিক র্যাঙ্কিং আছে যারা এই যুদ্ধ বিশেষজ্ঞ তাদের মত অনুযায়ী পাকিস্তান মোটামুটি 24-25 নম্বরে নেমে যাবে। মানে 12 নম্বর যে জায়গাটা ছিল সেখান থেকে ওদের 100% স্লিপ হয়ে যাবে যদি চীনের অস্ত্রগুলো ওরা ব্যবহার করতে না পারে। এবার আরেকটা বেসিক কোশ্চেন এই জায়গা থেকে উঠছে যে চীন তো মুখে বলে দিল ভাই তোমরা আমাদের অস্ত্র ব্যবহার করো না, তাহলে এই অস্ত্রগুলো যদি ব্যবহার করে দেয় চীন ওদেরকে কি করবে? দেখুন, 1 নম্বর হচ্ছে পাকিস্তান চীনের কাছে ঋণের দায়ে কিন্তু ডুবে আছে, সুতরাং চীন যেটা বলবে ওদেরকে অফিসিয়ালি সেটাই মানতে হবে। 2 নম্বর যে জায়গাটা হচ্ছে এই যে অস্ত্রগুলো ওরা ব্যবহার করবে যুদ্ধ চলতে চলতে সেগুলোর ক্ষয়ক্ষতি হবে, সেগুলোর একটা রিফর্ম করার দরকার হবে, সেগুলোকে ঠিকঠাক মেনটেনেন্স করার দরকার হবে, সেই জায়গার সাপোর্টটা বন্ধ হয়ে যাবে। নাম্বার 3 যে জায়গাটা আছে এগুলোকে রিফুয়েলিং এর দরকার থাকে, মানে আপনার কাছে যে অস্ত্রটা আছে সেই অস্ত্রটা আপনি চার্জ করছেন, তার মানে আপনার যে সেগমেন্ট আছে সেটা খালি হচ্ছে, সেটাকে আবার নিয়ে আসতে হবে, সেখানে আরো সেই অস্ত্র মজুত করতে হবে, সেই সাপ্লাই লাইনটা পুরোপুরি বন্ধ হয়ে থাকবে। তার মানে এই 3টে জায়গায় প্রথমেই যুদ্ধ চলার সময় ধাক্কা খাবে। এরপর যুদ্ধ মিটে গেলে এই জায়গাটায় যখনই চীনের চুক্তি ভঙ্গ করছে চীন সেটার জন্য অ্যাকশন নিতে শুরু করবে। এবং তার থেকেও বড় কথা, এখানে যদি ইউজ করে নেয়, যুদ্ধ চলাকালীন চীন বারণ করেছে আমার অস্ত্র তুমি ব্যবহার করো না, তা সত্ত্বেও সেটা সে ব্যবহার করে নিল। এখন এই অস্ত্রগুলোর একটা গোপন ব্যাপার থাকে, যে দেশেই আমি এটাকে ডেলিভার করে দিচ্ছি সেখানে কিছু বেসিক্যালি আমার কাছে কিছুটা কন্ট্রোল থাকে, সেই কন্ট্রোল থেকে এগুলোকে গড়বড় করে দিতে পারে, মানে এই অস্ত্রগুলো বেসিক্যালি ভোঁতা করে দিতে পারে চীন, সেই জায়গাটা ওদের হাতে হোল্ডিং আছে, না শুনলে সেই ভোঁতা করার জায়গাটাও হতে পারে। এটা একটা সম্ভাবনার কথা বলছে, এখন না হলে পরিস্থিতি সেটা বোঝা যাবে না,
কিন্তু সব মিলিয়ে যাদের ভরসায় পাকিস্তান এত লাফাচ্ছিল কালকে এবং ভারতকে কূটনৈতিক স্তরে চাপ দিতে যাচ্ছিল, সেইটা করতে গিয়ে ওদের বেসিক্যালি বুমেরাং হয়ে গেল। চায়নার আজকে অফিসিয়াল স্টেটমেন্ট চলে এলো যে আমাদের কোনো অস্ত্র তোমরা ব্যবহার করতে পারবে না, তোমাদের কাছে বাকি যে অস্ত্র আছে তোমরা করো, আমাদের কোনো ব্যাপার নেই, আমরা নিউট্রাল পজিশনে থাকছি, কিন্তু আমরা তোমাদের সাপোর্ট করছি না। এখন সত্যি যদি চীনের সাপ্লাই লাইনটা কেটে যায়, পাকিস্তান টিকবে? এইটা আজকে একটা বড় কূটনৈতিক জয়। এবং আহ, এই যে বিদেশ মন্ত্রকের সঙ্গে ভারতের যে ভালো সম্পর্ক, বসুধৈব কুটুম্বকম, গোটা বিশ্ব, যে ভাই আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, আমরা কারোর পিছনে লাগতে চাই না, কিন্তু আমার পিছনে লাগতে হলে কাউকে ছাড়বো না, এই জায়গাটা কিন্তু আজকে সত্যিই কাজে দিচ্ছে নরেন্দ্র মোদীর বিদেশ নীতি। এবং সেই বিদেশ নীতিতে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রয়েছে, তার কথা বাকি দেশগুলো, বড় দেশগুলো আজকে শোনে এবং শুনে অন্য বড় দেশকে বাধ্য করে যে এমন পরিস্থিতি করো যাতে ভারতের কোনো রকম ডিস্টারবেন্স না হয়, সেই পরিস্থিতিটা ক্রিয়েট হয়। এইটা কিন্তু পাকিস্তান আজকে হাড়ে হাড়ে বুঝতে পারলো। এমনিতেই গতকাল জল নিয়ে যা করে দিয়েছে, একদিকে খরা একদিকে বন্যা, পাকিস্তান সেখানেই টাই অবস্থা হয়ে গেছে, কি করে সামাল দেবে সেটা বুঝতে পারছে না। অন্যদিকে খাইবার পাখতুন, সেখানে তালিবানরা দাঁড়িয়ে আছে, ইরান এসে দাঁড়িয়ে আছে বালুচিস্তানের পিছনে, বালুচিস্তানের যারা বিদ্রোহী তারা পাক সেনাদেরই মারতে শুরু করে দিয়েছে। তার মাঝখানে খরা বন্যা চলছে, এর মাঝখানে যেটুকুনি ওদের একটা ভরসা ছিল চায়না, সেই চায়না কিন্তু আজকে বড় ডিপ্লোম্যাটিক গেম খেলে দিল এবং সেটা ভারতের ফরে গেল। ফলে সব মিলিয়ে পাকিস্তানের সামনে শুধু অন্ধকার। যুদ্ধ লাগার আগেই পাকিস্তান কিন্তু ক্রমশ 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 ব্যাক ফুটে যাচ্ছে। যে পাপ পাকিস্তান করেছে এত বছর ধরে, তার শাস্তি এবার তিলে তিলে তারা পেতে শুরু করে দিয়েছে। কি বলবেন চায়নার এই সিদ্ধান্ত নিয়ে, ভারতের এই কূটনৈতিক জয় নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।